Military operation in the capital of Venezuela. আমেরিকার বিশেষ সামরিক বাহিনী ডেল্টা ফোর্স ভেনেজুয়েলায় আক্রমণ করেছে। ট্রাম্প সীমান্ত অতিক্রম করে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দী করেছে। কেন একটি দেশ আরেকটি দেশে হামলা করবে? কেন অন্য দেশের সরকার প্রধানকে তুলে নিয়ে যাবে? এখানে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে মাদকের কারণ ব্যাখ্যা করেছেন, কিন্তু মাদকের সমস্যা মেক্সিকো কলম্বিয়াতেও রয়েছে। তাহলে কেন কেবল ভেনেজুয়েলায় আক্রমণ করা হলো? এই প্রশ্নগুলোর উত্তর খুব বেশি জটিল না। বিশ্বের বৃহত্তম তেলের মজুদ সৌদি আরব বা রাশিয়ায় নয়, বর্তমানে সবচেয়ে বেশি তেলের মজুদ রয়েছে আমেরিকার প্রতিবেশী ভেনেজুয়েলায়। আর যদি প্রতিবেশীর কাছে এত তেল থাকে, তাহলে ট্রাম্প কিছুই করবেন না, এটা কিভাবে সম্ভব? ভেনেজুয়েলার উপর এই আক্রমণ কেবল শুরু। আমেরিকার বিরুদ্ধে কোনো দেশের সরকার কথা বললে তার পরিণতি কী হয়, তাই দেশগুলোর বর্তমান অবস্থার দিকে তাকালেই বোঝা যায়। ডোনাল্ড ট্রাম্প দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, তিনি আন্তর্জাতিক আইনের প্রতি ততটা বাধ্য না এবং তার সিদ্ধান্ত ও পদক্ষেপগুলোতে আন্তর্জাতিক আইন তাকে সীমাবদ্ধ করতে পারবে না, বরং তার নিজের নৈতিকতা ও বিচার বুদ্ধিই সবচেয়ে বড় নিয়ন্ত্রণ হবে। ঠিক এরই মধ্যে ইরানে সরকার বিরোধী আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনকারীদের উপর হামলা করা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে বলে ট্রাম্প ঘোষণা দিয়েছে। এর আগেও তিনি বলেছেন, আমাদের কাছে এত অস্ত্র রয়েছে যা দিয়ে আমরা পৃথিবীকে 150 বার ধ্বংস করতে পারি। তাহলে প্রশ্ন একটাই, ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্র আসলে কি করতে চাচ্ছে? Y llevar una guerra a Sudamérica, al Caribe. ¡Detengan la guerra! আটক হলেন ভেনেজুয়েলার বিতর্কিত রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো। আটক হওয়ার আগে মাদুরো বলেছিলেন, ভেনেজুয়েলার সম্পদ নিয়ন্ত্রণ ও দেশটির রাজনৈতিক মনোবল ভেঙে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র চাপ ও হুমকি দিচ্ছে। আজ ট্রাম্পের হাতে তিনি ধরা পড়েছেন, কিন্তু এই পরিস্থিতি কিভাবে হলো, এই জন্য একটু পিছনে ফিরে তাকানো দরকার। ট্রাম্পের ঘনিষ্ঠজন এবং টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা এলন মাস্ক 2 বছর আগে একটি টুইট করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, আমি তোমার জন্য আসছি মাদুরো। সাথে রকেট এবং বোমার ইমোজি ব্যবহার করেছিলেন তিনি। এতে বোঝা যায় ভেনেজুয়েলায় যা ঘটছে তা মোটেও এলোমেলো নয়, এটি অনেক দিন ধরে পরিকল্পনা করা হয়েছে। 2 সেপ্টেম্বর 2025 আমেরিকা সমুদ্রে ভেনেজুয়েলার জাহাজ দেখতে পায় এবং কোনো সতর্কবার্তা ছাড়াই সেগুলো ধ্বংস করে ডুবিয়ে দেয়। আমেরিকার তরফ থেকে বলা হয় জাহাজগুলোর মাধ্যমে মাদক পাচার করা হতো। এরপর থেকে একের পর এক ভেনেজুয়েলার জাহাজগুলিতে আক্রমণ করা শুরু হয়। 15 সেপ্টেম্বর ট্রাম্প নিজেই তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যে আমেরিকা 3 জন সন্ত্রাসীকে হত্যা করেছে। তারপর থেকে 24 অক্টোবর পর্যন্ত একই ধরনের বিমান হামলা অব্যাহত ছিল। তখন বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এই অঞ্চলে চলে আসে। এই সকল ঘটনায় বোঝা যাচ্ছিল শীঘ্রই ভেনেজুয়েলায় অনেক কিছু ঘটতে চলেছে। 31 ডিসেম্বরের মধ্যে 30টিরও বেশি জাহাজ উড়িয়ে দেওয়া হয়েছিল। আমেরিকার এই হামলায় 110 জনেরও বেশি লোক মারা গিয়েছিল এবং অবশেষে 3 জানুয়ারি 2026 তারিখে একটি সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। তখন রাজধানী জুড়ে বিস্ফোরণ ঘটিয়েছিল তারা। বিবিসির সংবাদ অনুযায়ী এই হামলায় 32 জন নিহত হয়েছে। আমেরিকা এটিকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ বলে উপস্থাপন করে। ট্রাম্প মাদুরোকে আমেরিকায় মাদক পাঠানোর জন্য দায়ী করলেও এর আসল কারণ বুঝতে কারো ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। আসল কারণ মাদক না তেল, তা তার কথায় স্পষ্ট। মাদক কেবল একটি অজুহাত মাত্র। তবে মাদুরোকে আটক করার পর ভেনেজুয়েলার কিছু জনগণ এটি উদযাপনও করেছে। আমেরিকান সৈন্যরা আক্ষরিক অর্থেই অন্য দেশে আক্রমণ করেছে, সেখানে বোমা হামলা করেছে। তাহলে প্রশ্ন হলো, স্থানীয়রা কেন উদযাপন করছে? সেই প্রশ্নে অনেক জনগণ মাদুরো সরকারকে খুবই খারাপ সরকার হিসেবে আখ্যায়িত করেছে। আমরা সকলে মনে করি যদি কোনো দেশে তেল থাকে তাহলে সেই দেশ এবং তার জনগণ সেই তেল সম্পদ থেকে অনেক ধনী হতে পারে।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা যে কোনো উপসাগরীয় দেশের দিকে তাকালে তার প্রমাণ মিলে। কিন্তু এই ভেনেজুয়েলায় বিশ্বের বৃহত্তম তেলের মজুত রয়েছে। এর পাশাপাশি বিশ্বের বৃহত্তম মুদ্রাস্ফীতিও রয়েছে এখানে। এক সময় ভেনেজুয়েলায় 10 লক্ষ শতাংশেরও বেশি মুদ্রাস্ফীতি ছিল। যখন 8 বা 10% মুদ্রাস্ফীতি থাকে তখন আমরা মনে করি মুদ্রাস্ফীতি অনেক বেড়েছে, পণ্যের দাম জনগণের নাগালের বাইরে চলে গিয়েছে। তাই আমরা 10 লক্ষ শতাংশ মুদ্রাস্ফীতি কল্পনাও করতে পারি না। এ কারণে ভেনেজুয়েলার মানুষ বেশ হতাশ হয়ে পড়েছিল। 2024 সালে ভেনেজুয়েলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এই নির্বাচনে কারচুপি হয়েছে। 80% ভোট গণনাই বন্ধ করে দেওয়া হয়েছিল এবং মাদুরোকে 51 ভাগ ভোট পেয়ে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। কিন্তু যখন বিরোধীরা স্বাধীনভাবে ভোট গণনা করে তখন তারা জানতে পারে যে 67 ভাগ ভোট পেয়ে তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেস জয়ী হয়েছেন। 2013 সালে মাদুরো ক্ষমতা আসার পর থেকে 80 লক্ষ নাগরিক দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। অর্থাৎ দেশের জনসংখ্যার 1/4 দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। এই সংখ্যাগুলো শুনে আপনারা নিশ্চয়ই অনুমান করছেন যে পরিস্থিতি কতটা খারাপ ছিল। তাই যখন মাদুরোকে আটক করা হয়েছিল তখন মানুষের প্রতিক্রিয়াও ছিল এরকম। তাই ভেনেজুয়েলার অনেক জনগণ বিশ্বাস করে যে আমেরিকান হস্তক্ষেপের পর পরিস্থিতি ভালো হবে। আপাত দৃষ্টিতে এটি ট্রাম্পের পক্ষে কাজ করবে, কারণ মিডিয়া বারবার এই একই ভিডিও চালাবে এবং তারপর বাকি সকল মানুষের ধারণা হবে যে মাদুরো একজন দুর্নীতিগ্রস্ত একনায়ক ছিলেন এবং আমেরিকা ভেনেজুয়েলাকে এই একনায়কত্ব থেকে মুক্ত করেছে। 2020 সাল থেকেই মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাসের অভিযোগ আনা হয়েছিল এবং আমেরিকার আদালতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। মাদুরোর নামে $25 মিলিয়ন পুরস্কারের ঘোষণা ছিল, যা ট্রাম্প দ্বিগুণ করে $50 মিলিয়ন করেছেন। তখনও আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প। ভেনেজুয়েলার মতো একটি দেশ একা আমেরিকার বিরুদ্ধে লড়াই করতে পারে না, তাই ট্রাম্পের জন্য এটি খুব সহজ জয় ছিল। এরই মধ্যে হোয়াইট হাউস এই ছবিটি পোস্ট করেছে, যাতে FAFO লেখা ছিল। এটি একটি জনপ্রিয় বাক্য যার অর্থ চ্যালেঞ্জ করলে পরিণতি ভোগ করতে হবে। এই বার্তাটি কেবল ভেনেজুয়েলার প্রেক্ষাপটে নয়, এই বার্তাটি আমেরিকার অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের জন্য। এই বার্তাটি চীন, ইরান ও রাশিয়ার জন্য। ভেনেজুয়েলা এবং আমেরিকার মধ্যে দ্বন্দ্ব কেবল দুটি দেশের মধ্যে দ্বন্দ্ব নয়। যখন একটি দেশ দুর্বল হয় তখন অনেক দেশ এই ক্ষমতার শূন্যতা পর্যবেক্ষণ করে এবং এর সুবিধা নেওয়ার চেষ্টা করে। ভেনেজুয়েলার ক্ষেত্রেও এটি ঘটেছে। এখন থেকে নয়, ট্রাম্পের প্রথম মেয়াদে ভেনেজুয়েলার উপর প্রচুর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ট্রাম্প। এর কারণে ভেনেজুয়েলা বিভিন্ন বৈশ্বিক অংশীদারদের সন্ধান করতে শুরু করে। চীন তাদের মধ্যে একটি ছিল। চীন ভেনেজুয়েলাকে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ দিয়েছে, তেল সমর্থিত চুক্তি করেছে এবং অবকাঠামোগত প্রকল্পে অর্থায়ন করেছে। চীনের চুক্তি সহজ, তেল নিরাপত্তা সহ দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার করা। রাশিয়ার জন্য ভেনেজুয়েলা কেবল তেল বা অর্থনীতির বিষয় নয়, তাদের জন্য এটি একটি ভূরাজনৈতিক সংকেত ছিল। তাদের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন মিত্র তৈরি করা, অস্ত্র চুক্তি করা, সামরিক সহযোগিতা দেখানো এবং আমেরিকাকে দেখানোর জন্য। রাশিয়া বোঝাতে চেয়েছিল আমেরিকা যদি রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে পারে তাহলে রাশিয়াও আমেরিকার উপর চাপ সৃষ্টি করতে পারবে। এবং তারপর আসে ইরান। ইরান এবং ভেনেজুয়েলা মার্কিন নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু। এই কারণেই এখানে একটি স্বাভাবিক জোট রয়েছে। মূলত চীন, রাশিয়া ও ইরান এই তিন দেশেরই একই শত্রু। এই কারণেই তারা বন্ধু, কিন্তু তারা সরাসরি আমেরিকার সাথে ঝামেলা করতে পারবে না। এই কারণেই একটি প্রক্সি দেশ বেছে নেওয়া হয়েছে এবং তা হলো ভেনেজুয়েলা। গত কয়েক বছর ধরে ভেনেজুয়েলা একটি ভূ রাজনৈতিক খেলার মাঠ হয়ে উঠেছিল, যেখানে বিভিন্ন দেশ তাদের ক্ষমতার খেলা করছিল। কিন্তু এখন সংবাদ মাধ্যমে এমন প্রচার করা হচ্ছে যে মাদুরোকে আটক করার মাধ্যমে আমেরিকা ভেনেজুয়েলাকে বাঁচিয়েছে। কিন্তু এটা তো কেবল শুরু। এখন প্রশ্ন হলো, ভেনেজুয়েলা এরপর কি হবে? ট্রাম্প নিজেই বলেছেন, আমরা ভেনেজুয়েলা পরিচালনা করব। যতক্ষণ না একটি সঠিক পরিবর্তন হয় তিনি ভেনেজুয়েলা ছেড়ে যাবেন না। এর অর্থ অন্তত ভেনেজুয়েলার তেল শেষ না হওয়া পর্যন্ত তিনি এই দেশ ছেড়ে যাবেন না। এবং যদি এটি সত্যি হয় তাহলে আমেরিকা আফগানিস্তান বা ইরাকে যা করেছিল তাই এখানে করবে। এদিকে ভেনেজুয়েলার শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো আগেই ঘোষণা দিয়েছেন, যদি মাদুরো সরকারের পতন হয় এবং তার দলের নেতৃত্বে নতুন সরকার আসে
তাহলে তারা ভেনেজুয়েলার তেল খাতকে পুরোপুরি আন্তর্জাতিক তেল কোম্পানির জন্য উন্মুক্ত করবে। এই বার্তা দিয়ে তিনি আমেরিকান বিনিয়োগ ও সহযোগিতা আকর্ষণের চেষ্টা করেছেন। এতে আমেরিকাও খুশি। 2002 সালেও আমেরিকা এই ভেনেজুয়েলায় সামরিক অভ্যুত্থান ঘটিয়েছিল, কারণ তখনকার রাষ্ট্রপতি হুগো চাভেজ তেল সম্পদ জাতীয়করণ ও মার্কিন বিরোধী নীতি প্রয়োগ করেছিলেন। তাই আমেরিকা সিআইএর মাধ্যমে ভেনেজুয়েলায় সামরিক অভ্যুত্থান ঘটিয়েছিল। যদিও কিছুদিন পর জন অভ্যুত্থানের মধ্য দিয়ে চাভেজ পুনরায় ক্ষমতায় ফিরে আসেন। বলা হয়, আমেরিকা যেই দেশের মাটিতে অবস্থান করে সেই দেশটি আর উন্নতির পথ খুঁজে পায় না, সেই দেশ আরও খারাপের দিকে চলে যায়। এটি অনেক দেশেরই গল্প। ইরাক, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন তার উদাহরণ। ইতিমধ্যে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। মাদুরো চলে গিয়েছেন, কিন্তু প্রশাসনে তার লোকজন এখনও ভেনেজুয়েলায় রয়েছে। এটা হতে পারে এই লোকেরা আমেরিকান সৈন্যদের বিরুদ্ধে লড়াই করবে, কিন্তু এটি বেশি দিন স্থায়ী হবে না। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে এডমুন্ডো গঞ্জালেস জয়ী হয়েছেন বলে আন্তর্জাতিক মিডিয়া প্রচার করেছিল, কিন্তু ভেনেজুয়েলার নির্বাচন কমিশন মাদুরোকেই জয়ী ঘোষণা করে। যদি এখন এডমুন্ডো গঞ্জালেসকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়, তাহলে মাদুরোর নিয়োগকৃত এত কর্মকর্তাদের মধ্যে তাকে কাজ করতে হলে আমেরিকান সেনাবাহিনীর সমর্থন প্রয়োজন হবে। এর মানে এটি একটি পুতুল রাষ্ট্রে পরিণত হবে। মার্কিন কোম্পানি সেভরন ইতিমধ্যেই ভেনেজুয়েলায় কাজ করছিল। ভেনেজুয়েলায় 300 বিলিয়ন ব্যারেলেরও বেশি তেল রয়েছে। এখন আমেরিকা ভেনেজুয়েলায় তেলের কূপ পুনর্নির্মাণ করবে এবং তেল পরিশোধন করবে নিজস্ব উপায়ে। ঠিক একই ঘটনা ঘটেছিল ইরাকে। 2003 সালে গণবিধ্বংসী অস্ত্র থাকার অজুহাতে ইরাকে হামলা চালানো হয়। কিন্তু তারপরে কি হলো? আমেরিকান তেল কোম্পানিগুলি ইরাকি তেল ক্ষেত্রের নিয়ন্ত্রণ নিয়েছিল। আফগানিস্তানেও একই ঘটনা ঘটেছিল, গণতন্ত্রের নামে যুদ্ধ। কিন্তু 20 বছর পর যখন আমেরিকা চলে গেল, তখন সেই দেশটির অবস্থা আরও খারাপ হয়ে পড়ল। তালেবানরা ফিরে এলো, দেশের জনগণের অবস্থার কোনো উন্নতিই হলো না। যাই হোক না কেন, আমেরিকা ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ করতে চলেছে, অর্থাৎ বিশ্বের বৃহত্তম তেলের মজুদ এখন আমেরিকার সরাসরি নিয়ন্ত্রণে। আপনারা কি কল্পনা করতে পারছেন এটি অন্যান্য তেল উৎপাদনকারী দেশগুলিকে কতটা প্রভাবিত করতে পারবে? বিষয়গুলি স্পষ্ট হয়ে উঠছে এখন। এটি সেই সমস্ত তেল উৎপাদনকারী দেশগুলোর জন্য একটি সরাসরি বার্তা, যারা গত কয়েক বছর ধরে ভাবছে যে তাদের পেট্রোডলার চুক্তি বাতিল করা উচিত। এটি তাদের জন্য একটি পরোক্ষ চ্যালেঞ্জ হতে চলেছে। গণতন্ত্র, মাদক এবং মানবাধিকারের অজুহাতে আমেরিকা কৌশলগত স্বার্থের জন্য ভেনেজুয়েলার অভ্যন্তরীণ সংকটকে কাজে লাগিয়েছে। এটি কেবলমাত্র আমেরিকা নয়, উন্নত সকল দেশেই একই কাজ করে। অন্য দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলোকে দর কষাকষির মাধ্যম হিসেবে ব্যবহার করে। এটা অনস্বীকার্য যে পৃথিবীতে কেবল একটি পরাশক্তি আছে, এবং তা হলো আমেরিকা। আমেরিকা একটি সামরিক পরাশক্তি, আমেরিকা একটি আর্থিক পরাশক্তি, এবং আমেরিকাও একটি বর্ণনামূলক পরাশক্তি। কারণ যখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছিল, তখন এটিকে আক্রমণ বলা হয়েছিল, কিন্তু যখন আমেরিকা ভেনেজুয়েলায় আক্রমণ করে, তখন এটিকে মাদক পাচার, সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে অভিযান হিসেবে বলা হলো। আমেরিকা যে কোনো দেশে হামলা করে, যে কোনো ব্যক্তিকে হত্যা করে, কিন্তু তারপর তারাই নায়ক হয়ে ওঠে। ইন্টারনেট বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা একজন ত্রাণকর্তা হিসাবে পরিচিতি লাভ করে। তারা দেখায় যে এই দেশটি একটি খারাপ দেশ ছিল, এই মানুষটি দুর্নীতিগ্রস্ত এবং খুবই খারাপ ছিল, দেশটিতে ভালো কিছু অবশিষ্ট ছিল না। এর আগে 21 জুন 2025 তারিখে ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে সরাসরি হামলা চালায় আমেরিকা। তখন পাকিস্তান, রাশিয়া, চীন, কাতার সহ ইরানের অনেক মিত্র দেশ এর প্রতিবাদ জানিয়েছে এবং কিছুদিন পর ভুলেও গিয়েছে। বর্তমানে ইরানে যেই পরিস্থিতি চলছে, তাতেও ট্রাম্প হস্তক্ষেপ করার ঘোষণা দিয়েছে। পরিস্থিতি যাই হোক, যুক্তরাষ্ট্র যেই দেশেই হস্তক্ষেপ করে, সেই দেশের জনগণের জন্য ভালো কিছু বয়ে আসে না।